সাম্প্রতিক সহিংসতাকে জঙ্গিবাদ বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী। 14 দলীয় জোটের সাথে বৈঠক। কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে আজ রাষ্ট্রীয় শোক। সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, কালো ব্যাজ ধারণ। এবং ডিবি অফিসে খাওয়ানো ছবি প্রকাশ, জাতির সাথে মশকরা, মন্তব্য হাইকোর্টের। নিরাপত্তার জন্য রাখা হয়েছে সমন্বয়কারীদের, দাবি ডিবি প্রধানের। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি, জামায়াত, ছাত্রদল, শিবিরকে জঙ্গি উল্লেখ করে বলেছেন তারা উন্নয়নকে ধ্বংস করতে বাংলাদেশের উপর থাপা দিয়েছে। গতকাল সন্ধ্যায় গণভবনে 14 দলের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় কোটা সংস্কার আন্দোলনকে কাজে লাগিয়ে দেশব্যাপী ধ্বংসযজ্ঞ চালানোয় সরকার প্রধান বিএনপি, জামায়াত চক্রের কঠোর সমালোচনা করেন। তিনি আরও বলেন, আর্থসামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশ বিশ্ব দরবারে একটি মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছেছে। আসলে এটা তো রাজনীতি কিছু না, এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ, একেবারে জঙ্গিবাদী কাজ। এদের উদ্দেশ্যটা তো এখন বোঝা যাচ্ছে যে এটা কোটা কোনো ইস্যু না। একে একে যে কটা প্রতিষ্ঠান বাংলাদেশের জনগণের সেবা দেয়, যে কতটা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জীবন মান উন্নত করে, সেটাই ধ্বংস করা। জাতীয় স্বার্থে দেশবিরোধী অপশক্তি নির্মূল করার জন্য 14 দলের বৈঠকে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে সবাই একমত হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, বিএনপি জামায়াত নৈরাজ্যের মাধ্যমে দেশকে অকার্যকর করার ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। গতকাল গণভবনে প্রধানমন্ত্রীর সাথে 14 দলীয় জোটের নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। এ সময় 14 দলীয় নেতারা বলেন, জামায়াত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করতে সরকারের প্রতি আহ্বান জানান। এর সবাই সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় জামায়াত শিবির গোষ্ঠীর অপশক্তি রাজনীতি নিষিদ্ধ করার জন্য। জামায়াত শিবির নিষিদ্ধ করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে আজ একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। প্রায় 1 মাস পর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন জানান, সহিংসতায় 150 জন নিহতের তথ্য দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাদের স্মরণে শোক পালনের অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ করা হবে। মসজিদের দোয়া, মন্দির, গির্জা, প্যাগোডায় প্রার্থনা করা হবে। নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তরফ থেকে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছিল এবং সেখানে অন্যান্য মন্ত্রীগণও তাদের তরফ থেকে বিস্তারিত তথ্য উপস্থাপন করেছেন এবং সেখানে সেসব তথ্য পর্যালোচনা করে আলোচনা করে মন্ত্রিসভা 2টি সিদ্ধান্ত গ্রহণ করেছেন। একটি হলো ওই দিনের ঘটনায় যারা নিহত হয়েছেন, ওই কোটা আন্দোলন নিয়ে যারা হতাহতের ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য একটি শোক প্রস্তাব গ্রহণ করেছেন। সেই শোক প্রস্তাবটা আনুষ্ঠানিকভাবে নেওয়া হয়েছে। আর দ্বিতীয় যেটা করা হয়েছে, সেটা আগামীকাল দেশব্যাপী শোক পালন করা হবে এবং সেই শোক পালন অংশ হিসাবে কালো ব্যাজ ধারণ করা হবে এবং মসজিদে দোয়া, মন্দির, গির্জা, প্যাগোডায় প্রার্থনা করা হবে। কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে দায়ের করা রিট ও একসঙ্গে কোটা আন্দোলনের 6 জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে করা আবেদনের শুনানি শেষ হয়েছে। আজ এ বিষয়ে আদেশ দেওয়া হবে। এ সময় হাইকোর্ট বলেন, কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়ককে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে খাওয়ানো ছবি প্রকাশ করা, যাত্রীর সঙ্গে মশকরা করা
এর আগে বিচারপতি খুরশিদ আলম সরকার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জুর আল মতিন প্রীতম ও আইনুন্নাহার সিদ্দিকী লিপি। রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, সেনাবাহিনী প্রধান সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। এদিকে রিট বাতিল চেয়ে আজ আবেদন করা হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল এসএম মনির। কোটা আন্দোলনের সমন্বয়কারীদের নিয়ে জোর করে বিবৃতি দেওয়ানো হয়নি বলে দাবি করেছেন তাদের পরিবার। গতকাল দুপুরে সাক্ষাতের পর কথা জানান তারা। এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ জানান, নিরাপত্তার জন্যই সমন্বয়কারীদের ডিবি হেফাজতে রাখা হয়েছে। দ্রুতই তাদের পরিবারের জিম্মায় দেওয়া হবে। বিস্তারিত রকিব মালিকের রিপোর্টে। ডিবি হেফাজতে থাকা কোটা আন্দোলনের ৬ সমন্বয়কারীর সঙ্গে দুপুরে দেখা করেছেন তাদের পরিবার। সাক্ষাতের পর স্বজনরা দাবি করেন তারা ভালো আছে, এমনকি জোর করে কোনো বিবৃতি আদায় করা হয়নি। ওরা সুষ্ঠু স্বাভাবিক আছে, ওদের তেমন কোনো ই করা হয়নি, ওরা ভালো, আমি দেখলাম ভালো, ভালোই আছে, কোনো প্রেশার হয় নাই, স্বেচ্ছায় খুব ভালো আছে। ওনারা সবই সরকার মানে নিচ্ছে, যার জন্য ওনারা সজ্ঞানে ওনারা সব উদ্যোগ করছে। ডিবি প্রধান হারুনুর রশিদ বলেন, সমন্বয়কারীদের উপর হামলা হতে পারে, তাই তাদের হেফাজতে নেওয়া হয়েছে। জোর করে বিবৃতি নেওয়া হয়েছে বলে যে প্রচার হয়েছে, এটা গুজব। ডিবি একটি আস্থার জায়গা, সেখানে কাউকে জোর করে সেখানে রাখা হয় না, কারো উপর কোনো অন্যায় অত্যাচার করা হয় না, জোর করে কোনো বিবৃতি নেওয়া হয় না। আমি মনে করি তারা রিয়েলাইজ করেছে যে তারা আমাদের কাছে লিখিতভাবে বলেছে যে সরকার তাদের যে দাবি পুরাটাই সরকার মেনে নিয়েছে, এবং সেই কারণেই তারা তাদের যে আন্দোলন তারা প্রত্যাহার করে নিয়েছে। কোটা সংস্কার আন্দোলনকারীদের দাবি পূরণ হওয়ায় তারা স্বেচ্ছায় বিবৃতি দিয়েছে। নিয়মতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে যদি আবার তারা কোনো স্থাপনায় তারা হাত দেয়, তারা যদি গাড়িতে হামলা করে, পূর্বের মতো তারা এই আচরণটা করে, তা আমরা তো তাদেরকে আসলে এই বিষয়টা আমরা মনে করি এটা তো নিয়মতান্ত্রিক আন্দোলন না। নতুন করে যদি কেউ শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায়, তাহলে তাদের আইনের আওতায় আনা হবে। পুলিশ তো তাদেরকে ছাড় দিবে না। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অস্থিতিশীলতা কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে বাংলাদেশ। আগে ফিরেছে ব্রডব্যান্ড ইন্টারনেট, রোববার চালু হয় মোবাইল ইন্টারনেট সেবাও। তবে গত কয়েকদিনের ছন্দপতনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ইন্টারনেট ভিত্তিক ব্যবসাগুলো। সংশ্লিষ্টরা বলছেন ৫ থেকে ৬ দিনের ক্ষতির ধাক্কা সামাল দিতে সময় লাগতে পারে বছরখানেক। এই যে মিতু রিপোর্ট। ইন্টারনেট ফিরেছে, ধীরে ধীরে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরছে দেশের মানুষ। তবে কয়েকদিনের ইন্টারনেট বিচ্ছিন্নতায় কি অবস্থায় ইন্টারনেট ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠানগুলো? দেশে কোভিড পরবর্তী কয়েক বছরে অনলাইন নির্ভর কেনাকাটা বেড়েছে কয়েক গুণ। ফ্যাশন হাউস, খাবার ডেলিভারি বা রাইড শেয়ারিং এর মতো এমন অন্তত ৩ লক্ষাধিক ই কমার্স প্রতিষ্ঠান বর্তমানে সক্রিয়, যেগুলোতে স্বাভাবিক সময়ে দৈনিক লেনদেন হয় ১০০ কোটি টাকারও বেশি। সংশ্লিষ্টরা বলছেন, এই কয়েকদিনে অন্তত ১,০০০ কোটি টাকার ঘাটতি পড়েছে ই কমার্স বাজারে। এই ক্ষতির ধাক্কা সামলে নিতে সময় লাগতে পারে বছরখানেক। এই যে মিতু, এশিয়ান টেলিভিশন। বিএনপি সিনিয়র নেতাদের বারবার রিমান্ড নিয়ে অমানবিক নির্যাতন চালানো হচ্ছে অভিযোগ করে বিষয়টি সংবিধান বিরোধী বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বিকেলে এক বিবৃতিতে মির্জা ফখরুল আরও বলেন, রুহুল কবির রিজভী ও ভিপি নূরকে নির্যাতনের পর আবারও নির্যাতন চালানোর উদ্দেশ্যে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারীদেরকে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে চাপ প্রয়োগ করা হয়েছে বলেও দাবি করেন তিনি। যারা দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, তারা দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু। বনানী সেতু ভবন পরিদর্শন শেষে তিনি মন্তব্য করেন, আন্দোলনের নামে যেসব স্বাধীনতা বিরোধী এসব কর্মকাণ্ড চালাচ্ছে তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ১৪ দলের অন্যান্য নেতৃবৃন্দ। কাউসার আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত।
আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ যখনই নানান সব কারণে সমাদৃত হচ্ছে, ঠিক তখনই বিভিন্নভাবে এদেশের উন্নয়ন অগ্রযাত্রা ধ্বংস করতে চায় একটি মহল। এই ধারাবাহিকতায় কোটা আন্দোলনের নামে সহিংসতা তাণ্ডবে ধ্বংস করা হয়েছে সেতু ভবন সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা। সেসব ধ্বংসাবশেষ পরিদর্শনে আসেন 14 দলের নেতারা। পরিদর্শন শেষে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেন, দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে দেশকে পঙ্গু করাই তাদের একমাত্র লক্ষ্য ছিল। আজকে আর বলতে অসুবিধা নেই, যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে এখন পর্যন্ত মেনে নিতে পারেনি, বিশ্বাস করে না, যারা এই দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদেরই কর্মকাণ্ড হচ্ছে আজকে এই স্থাপনাগুলি ধ্বংস করে দেওয়া, যোগাযোগ ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া, দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে দেশকে পঙ্গুত্ব করে দেওয়া। আজকে এইটাই হচ্ছে তাদের একমাত্র লক্ষ্য। আন্দোলনের সুযোগ নিয়ে স্বাধীনতা বিরোধী দুষ্কৃতিকারীরা এসব কর্মকাণ্ড চালাচ্ছে বলে জানান 14 দলের অন্যান্য নেতৃবৃন্দ। যখনই বন্যা, যখনই খরা, যখনই দুর্যোগ, তখনই ছিল দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মূল দায়িত্ব কাজ করতেন। আজকে এই প্রতিষ্ঠানটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করার মূল উদ্দেশ্য হল এদেশে মানুষকে যেন জনগণের জন্য সেবা না পায়, তার জন্য তাদের এই নীল নকশা এই ধ্বংস করা হয়েছে। এটাকে দুর্যোগ ব্যবস্থাপনায় আমাদের কাছ থেকে অন্যরা শিক্ষা নিত, আর সেখানে আজকে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনায় একটা ঝড় যদি আসে, এখন যেটা হওয়ার সম্ভাবনা রয়েছে, সামনে একটা বন্যা যদি আসে, তাহলে আমরা কীভাবে মোকাবিলা করবো আমরা জানি না। এ সময় দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পাশাপাশি দুষ্কৃতিকারীদের প্রতিহত করার আহ্বান জানান তারা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে সম্পর্ক বৃদ্ধি করার পাশাপাশি কোটা আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসা নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা। গতকাল বিকেলে উত্তর সিটি কর্পোরেশন ভবনে মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামের সাথে মতবিনিময়কালে তারা এই দাবি জানান। পরে বিষয়টি সাংবাদিকদের জানান মেয়র আতিকুল। সভায় শিক্ষক প্রতিনিধিরা শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান। একই সাথে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে প্রয়োজনে অনলাইনে ক্লাস চালু করার পরামর্শ দেন শিক্ষক প্রতিনিধিরা। নির্দেশনা দিয়েছেন যে আমরা আজকে সবার থেকে শুনবো, ওনাদের থেকে শুনে এই বক্তব্যগুলা আমরা পেশ করব সরকার প্রধানের কাছে। এরপরে আমাদের পরবর্তী স্টেপ আমরা শুরু করব। এটা আমাদের প্রথম ফেজে আমরা এই কাজগুলো করলাম। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্পর্কেও কিভাবে বৃদ্ধি করা যায় সে ব্যাপারে আরও বেশি কাজ করার জন্য বলেছেন। প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে সরকারের সাথে আরও বেশি সম্পর্ক কিভাবে করা যায়, এটিরও আরও সুন্দর গভীর সম্পর্ক কিভাবে আরও করা যায় এ ব্যাপারে ওনারা একটা তাদের বক্তব্য দিয়েছেন। সাম্প্রতিক সহিংসতা ও কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর পুরনো পল্টনে বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ফারুক আল ফাউন্ডেশনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারুক আল ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক হোসেন। তিনি বলেন, দেশের ভারসাম্য রক্ষার্থে সরকার এবং শিক্ষার্থীদের সাধারণ মানুষের কথা চিন্তা করে স্থিতিশীল অবস্থান নেওয়া সবার জন্য ভালো হবে। এক্সপার্ট B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM স্টিল B500 CWR। HM স্টিল। চট্টগ্রামে দি চিটাগাং কোঅপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে নিম্ন আয় ও খেটে খাওয়া 500 মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোসাইটির সাধারণ সম্পাদক আলমগীর পারভেজের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ মোহাম্মদ সাজ্জাদের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সিটি মেয়র আজম নাসির উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন সোসাইটির সভাপতি AAM সাইফুদ্দিন, সহসভাপতি ইদ্রিস, জসিমুল আনোয়ার সহ আরও অনেকে।
শেষ করবো এশিয়া নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সাম্প্রতিক সহিংসতাকে জঙ্গিবাদ বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী। 14 দলীয় জোটের সাথে বৈঠক। কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে আজ রাষ্ট্রীয় শোক। সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, কালোবাস ধারণ। এবং ডিবি অফিসে খাওয়ানোর ছবি প্রকাশ, জাতির সাথে মশকরা। মন্তব্য হাইকোর্টের নিরাপত্তার জন্যই রাখা হয়েছে সমন্বয়কারীদের, দাবি ডিবি প্রধানের। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে এত সময়ের সাথে থাকার জন্য।